আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণের মুনাফা অর্জন অনুপাত সম্পর্কে আমরা একটা ডিটেলস আলোচনা করব। আমরা মূলত মুনাফা অর্জন অনুপাত কিভাবে করতে হয় এবং এই অনুপাতের আন্ডারে কোন কোন সূত্রগুলো পড়ে সেগুলো নিয়ে আলোচনা করব এবং পরীক্ষায় যে সূত্রগুলো সবচেয়ে বেশি আসে সেই সূত্রগুলো নিয়েই আমরা আলোচনা করব। আমরা প্রথম পার্টে তারল্য অনুপাতের মধ্যে চলতি অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত এবং ত্বরিত অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা দেখে থাকোনি তারা সেই ভিডিওগুলো দেখতে পারো। তবে আজকে আমাদের টপিকস মুনাফা অর্জন অনুপাত। চলো আমরা মুনাফা অর্জন অনুপাতের মধ্যে কোন সূত্রগুলো পড়ে সেগুলো আমরা দেখে নিই। প্রথমেই হচ্ছে মুনাফা অর্জন অনুপাতের মধ্যে এই চারটা সূত্র পড়ে এবং আমরা দেখে থাকছি যে পরীক্ষায় সবচেয়ে বেশি এই চারটার মধ্যেই আসে। প্রথমে দেখতেছি আমরা মোট লাভ অনুপাত এবং নিট লাভ অনুপাত, এই দুটো প্রায় আসে, মোট লাভ অনুপাত এবং নিট লাভ অনুপাত, এবং এই দুটি খুবই সহজ। এরপর আসে আমাদের বিনিয়োজিত মূলধন অথবা বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত। সরাসরি এরকম লেখা থাকতে পারে বিনিয়োজিত মূলধন অনুপাত, অথবা যদি লেখা থাকে মূলধন অনুপাত লেখা থাকতে পারে। হ্যাঁ, তাও আমাকে বুঝে নিতে হবে এটা বিনিয়োজিত মূলধন অনুপাতের সূত্র বা বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত। আর আরেকটা হচ্ছে হলো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। এই চারটা সূত্র সম্পর্কে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। তবে প্রথমেই আমরা মোট লাভ অনুপাত এবং নিট লাভ অনুপাত কীভাবে বের করে সেটা বোঝার চেষ্টা করব। আচ্ছা দেখো, আমি এখানে লিখছি যে মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাতের সূত্রটা হচ্ছে হলো মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয়, অর্থাৎ নিট বিক্রয়, মোট লাভকে নিট বিক্রয় দ্বারা যদি আমরা ভাগ করি এবং 100 দ্বারা গুণ করি তাহলে যেটা পাবো আমি সেটা মোট লাভ অনুপাত। এই অনুপাত দ্বারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে মানে কত টাকা লাভ হচ্ছে 100 টাকায় সেটা আমরা বুঝতে পারি, এবং এর আদর্শ মান 10% থেকে 20%। তাহলে আমরা যদি বুঝি যে উত্তর আমাদের 10% আসে তাহলে আমরা বুঝে নিব যে 100 টাকায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে লাভ হয় কত, 10 টাকা, বা যদি 20% আসে তাহলে 100 টাকায় লাভ হয় 20 টাকা। তো এটা হচ্ছে হলো আমাদের মোট লাভ অনুপাত। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের অনেক সময় প্রশ্নে মোট লাভটা দেওয়া থাকবে না। যদি সরাসরি মোট লাভ দেওয়া থাকে তাহলে আমরা এখানে মোট লাভ এবং নিট বিক্রয় বসিয়ে দেব। যদি মোট লাভ না থাকে তাহলে আমাদের প্রশ্নে দেখতে হবে যে নিট বিক্রয় আছে নাকি, বা বিক্রয়। তাহলে আমরা আগে থেকেই জানি যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় থেকে যদি আমি খরচগুলো বাদ দিই তাহলে আমি কি পাবো, মোট লাভ পাবো না। এখন আরেকটা বিষয় আছে, যদি আমার প্রশ্নে আবার নিট বিক্রয়ও সরাসরি না দেওয়া থাকে, বেশিরভাগ সময় এই প্রশ্নটা সরাসরি মোট লাভ এবং নিট বিক্রয় দেওয়াই থাকে, তুমি জাস্ট শুধু বসায় দিলেই হবে। কিন্তু যদি প্রশ্ন একটু কঠিন করতে চাই তাহলে কখনো কখনো এই বিক্রিত পণ্যের ব্যয়ও দেওয়া থাকতে পারে, বিক্রয় দেওয়া থাকতে পারে, তখন তুমি সেটা বাদ দিয়ে মোট লাভ বের করবে। তারপর যদি নিট বিক্রয় দেওয়া না থাকে তাহলে নিট বিক্রয় ইজিক্যাল টু আমরা কি দেখতেছি, বিক্রয় থেকে বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বাট্টা। আমরা যদি 200 টাকার পণ্য বিক্রয় করি, বিক্রি করার পর যদি সেখান থেকে আমাদের কিছু ফেরত আসে 50 টাকার, তাহলে আমি সেই ফেরতটা বাদ দিব, তারপর আমি যে ডিসকাউন্টটা দিয়েছিলাম সেটা বাদ দেবো। বাদ দেওয়ার পর আমার এক্স্যাক্টলি যেটা বিক্রি হয়েছে সেটা আমরা নিব। আচ্ছা, এরপর আমাদের মোট লাভ অনুপাত গেল, আমাদের এরপর আসতেছে হলো নিট লাভ অনুপাত। দেখো একটা জিনিস খেয়াল করো, সূত্রটাতে লেখা আছে কি মোট লাভ অনুপাত, তাহলে উপরে কিন্তু মোট লাভ এবং কি নিট বিক্রয়। তারপর আমার আরেকটা জিনিস খেয়াল করবে, এই সূত্রগুলো মুখস্থ রাখার খুব সহজ ব্যাপার। লাভ তো সাধারণত কি বিক্রয়ের উপরই তো নির্ভর করে, তাই না? আমরা বলি না যে আজকে কত টাকার বেচা কেনা হলো এবং লাভ কত হলো, সবসময় আমরা লাভের সাথে কি বিক্রয়ের ব্যাপারটা নিয়ে আসি। তাহলে আমি এই জাস্ট আমার সূত্রটা কি বলছে এইটা পড়েই কিন্তু আমি এই সূত্র মুখস্থ না করলেও আমি বুঝে নিতে পারবো। যেমন নিট লাভ অনুপাত, তাহলে আমাকে ধরে নিতে হবে উপরে নিট লাভ, আর নিট লাভের সাথে আমরা লাভের সঙ্গে কি বলতেছি, বিক্রয়ের সম্পর্ক, তাহলে আমাদের বিক্রয় আসবে। তাহলে নিট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয়। এই সূত্রের মধ্যে এই সূত্রের পার্থক্যটা হচ্ছে, যখন মোট লাভ লেখা থাকছে তখন উপরে আমরা মোট লাভ লিখছি, যখন নিট লাভ লেখা থাকছে তখন আমরা উপরে নিট লাভ লিখতেছি। তাহলে নিট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100। আর আমরা এখানে দেখতেছি যে এটার আদর্শ মান হচ্ছে হলো 5 থেকে 10%, এবং অনেক সময় আমাদের প্রশ্নে 90% নিট লাভ দেওয়াই থাকবে, 10% বা 5% সম্ভাবনা যদি সরাসরি না দেওয়া থাকে তখন আমাদের প্রশ্নে যেটা মোট লাভ আছে সেখান থেকে আমি পরিচালন ব্যয়, আমার যেগুলোর অফিসের আরও খরচ আছে সেই খরচগুলো যদি বাদ দিই তাহলে আমি পেয়ে যাব নিট লাভ। তাহলে এখন আমাদের এই মোট লাভ অনুপাত এবং নিট লাভ অনুপাত নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তীতে এই বিনিয়োজিত মূলধন এবং বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত কি সেটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধু, আমরা দেখতেছি যে বিনিয়োজিত মূলধন অনুপাত যদি থাকে তাহলে আমাদের লিখতে হবে উপরে বিক্রয় ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। এখন
এই প্রশ্নে কিন্তু লেখা থাকতে পারে শুধু মূলধন অনুপাত। তাহলে শুধু মূলধন অনুপাত যদিও লেখা থাকে তাহলে তোমরা বুঝে নিবে এটা বিনিয়োজিত মূলধন অনুপাত, অথবা মূলধন আবর্তন অনুপাত যদি লেখা থাকে সেম সূত্র, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি লিখবো যে নিট বিক্রয় ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। এর আগের সূত্রগুলোতে আমরা দেখলাম যে নিট লাভ অনুপাত বা মোট লাভ অনুপাতে 100 দিয়ে গুণ দিয়েছি, কিন্তু এখানে কিন্তু 100 দিয়ে গুণ দেওয়া যাবে না। যে সূত্রগুলোতে দেখবে যে আবর্তন লেখা আছে সেখানে কিন্তু 100 দিয়ে গুণ দেওয়া যায় না। এটা তোমরা প্রশ্নে আরও সূত্রগুলো যখন দেখবে পরবর্তীতে বুঝতে পারবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে তুমি বলতে পারো যে স্যার এখানে বিনিয়োজিত মূলধন কি আসলে, বা বিনিয়োজিত মূলধনই আমরা কিভাবে ব্যবহার করব। আচ্ছা, এখানে নিচে দেখো আমি লিখে দিয়েছি বিনিয়োজিত মূলধন বলতে বোঝায় কারবারে ব্যবহৃত দীর্ঘমেয়াদী তহবিলকে বিনিয়োজিত মূলধন বলে। 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয় না এমন তহবিলকে দীর্ঘমেয়াদী তহবিল বলে। অর্থাৎ আমার কারবারে তো আমরা জানি যে বিভিন্ন ধরনের তহবিল আমরা ব্যবহার করি, সেই ধরনের তহবিলগুলোকে আমরা বিনিয়োজিত তহবিল মূলধন বলবো, যেগুলো হচ্ছিল দীর্ঘমেয়াদী তহবিল। এবং আমরা জানি যে দীর্ঘমেয়াদী তহবিল কি হয়, 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয় না। আচ্ছা, আমরা বলছি যে 1 বছরের মধ্যে যখন যে তহবিলগুলো আমাদের পরিশোধ করতে হয় না সেগুলো কি আমাদের দীর্ঘমেয়াদী তহবিল। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা দেখছি দেখো বিনিয়োজিত মূলধন কি করছি, মোট সম্পদ থেকে ভুয়া সম্পদ বাদ দিছে এবং মাইনাস কি করছি, চলতি দায়। তার মানে কি আমরা এখানে সংজ্ঞার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে বিনিয়োজিত মূলধন হতে হলে কি হতে হবে, দীর্ঘমেয়াদী তহবিল হতে হবে। আর দীর্ঘমেয়াদী তহবিল হতে হলে কি হবে, 1 বছরের মধ্যে যেই তহবিলটা পরিশোধ করতে হয় না সেটাই দীর্ঘমেয়াদী তহবিল বলে। আর অপরদিকে আমরা চলতি দায়ের সংজ্ঞাটা কি শিখছিলাম, যে দায় 1 বছরের মধ্যেই পরিশোধ করতে হবে। তাহলে এই বিনিয়োজিত মূলধন মানেই তো দীর্ঘমেয়াদী তহবিল বলতেছে। তাহলে এখান থেকে নিশ্চয়ই 1 বছরের মধ্যে যে দায়গুলো পরিশোধ করতে হয় সেগুলো বাদ দিতে হবে, কারণ 1 বছরের মধ্যে যে দায় পরিশোধ করতে হয় সেটা তুমি যদি বাদ দাও তাহলে আলটিমেটলি তুমি দীর্ঘমেয়াদী দায়ই তো পাবা, তাই না। তাহলে মোট সম্পত্তি থেকে ভুয়া সম্পদ বাদ দিবে, মাইনাস কি করবে, চলতি দায় মানে লিখবে। এখন এটা হলো আমাদের বিনিয়োজিত মূলধন আমরা দুইভাবে বের করতে পারি, একটা হলো সম্পত্তির দিক থেকে আর একটা হলো দায়ের দিক থেকে। আমার প্রশ্নে যদি মোট সম্পদ দেওয়া থাকে, ভুয়া সম্পদ দেওয়া থাকে এবং চলতি দায় দেওয়া থাকে তাহলে আমি এভাবে ব্যবহার করব। আরেকটা বিষয় আসছে, তোমরা বলতে পারো যে স্যার এই ভুয়া সম্পদ এবং অলিক সম্পদ কিন্তু একই জিনিস, হ্যাঁ, যে ভুয়া সম্পদটা আসলে কি জিনিস বা অলিক সম্পদ কি। তাহলে আমরা দেখো এখানে আমরা বলছিলাম যে যেসব সম্পদ ধরা বা ছোঁয়া যায় না, যার বাহ্যিক অস্তিত্ব নাই, সেগুলোকে আমরা অলিক সম্পদ বা ভুয়া সম্পদ বলি। তাহলে এই অলিক সম্পদ বা ভুয়া সম্পদের তালিকাটা তোমাকে কিন্তু জেনে রাখতে হবে। এটা কি, প্রাথমিক খরচাবলী, তার সাথে যদি শেয়ার অবহার থাকে, ঋণপত্রের অবহার থাকে এবং অবলেখকের দস্তুরি এবং অসমন্বিত ব্যয় এবং বিলম্বিত বিজ্ঞাপন, এগুলো কিন্তু সব আমরা আবার যৌথ মূলধনী কোম্পানি মূলধনে পড়েই আসছি। তাহলে এগুলো হচ্ছে আমার অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। এখন আসো, তোমরা বলতে পারো যে স্যার আমরা সম্পত্তির দিক থেকে মালিকানা তহবিল বের করলাম, দায়ের দিক থেকে মালিকানা তহবিল বের করার নিয়মটা কি। আচ্ছা, দায়ের দিক থেকে সম্পত্তির দিক থেকে বিনিয়োজিত মূলধন বের করলাম, দায়ের দিক থেকে বিনিয়োজিত মূলধন বের করার নিয়মটা কি। দায়ের দিক থেকে বিনিয়োজিত মূলধন বের করতে হলে আমাদের কি করতে হবে, মালিকানা তহবিল এবং দীর্ঘমেয়াদী দায়ের সমষ্টি হলো বিনিয়োজিত মূলধন। প্রশ্নে এখন তুমি বলতে পারো যে স্যার দীর্ঘমেয়াদী দায়গুলো আমরা কোনগুলো বুঝবো। আসলে আমরা জানি যে দায় চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়, তাই না। যদি প্রশ্নে ঋণপত্র লেখা থাকে বা দীর্ঘমেয়াদী ঋণ লেখা থাকে বা বন্ধকি ঋণ, এগুলি বুঝে নিবে দীর্ঘমেয়াদী দায়, কারণ এগুলো তোমার 1 বছরের উপরে থাকবে যে তুমি পরিশোধ করার সুযোগটা থাকবে। আচ্ছা, এখন আবার যদি আমার মালিকানা তহবিল যদি কোনো প্রশ্নে বের করতে বলে, তাই না, তখন আমি কিভাবে বের করব। আচ্ছা, মালিকানা তহবিলটা যদি আমাকে বের করতে বলে, এই যে এই মালিকানা তহবিল, দীর্ঘমেয়াদী দায় তো আমি বের করতেই পারবো, তাহলে মালিকানা তহবিলটা আমি কিভাবে বের করব। মালিকানা তহবিল খুবই সহজ। তোমরা তো জানো যে মালিকের ব্যবসার সম্পত্তির উপর যতটুকু অধিকার আছে সেটাই তো আমরা বলি যে মালিকানা তহবিল, তাই না। তাহলে এখন দেখো, সাধারণ শেয়ার মূলধন, শেয়ারের টাকা কি মালিক দেয়, তাহলে সাধারণ শেয়ারের উপর মালিকের একটা কি থাকবে, অধিকার থাকবে। সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন প্লাস সাধারণ সঞ্চিতি প্লাস অবন্টিত মুনাফা মাইনাস অলিক সম্পদ। এখন প্রশ্নে এর মধ্যে যেগুলো যেগুলো দেওয়া থাকবে আমরা শুধু সেগুলোই যোগ করব। ধরে নাও প্রশ্নে যদি সাধারণ শেয়ার মূলধন এবং অগ্রাধিকার শেয়ার মূলধনের কথা দেওয়া থাকে, বাকিগুলো দেওয়া নাই, তাহলে ওই দুটা যোগ করেই আমার হয়ে যাবে মালিকানা তহবিল। তারপর এই প্রশ্নে আমরা এই বিনিয়োজিত মূলধন আর এই বিনিয়োজিত মূলধন আমরা দুভাবে
বের করা শিখলাম, কোনটা ব্যবহার করব। আমার প্রশ্নে যেরকম দেওয়া থাকবে, যেভাবে সহজ হবে আমি সেটা ব্যবহার করব আর কি। আচ্ছা, এখন আমাদের এই 4 নম্বর প্রশ্নটা যেটা আসলো, দেখো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। তাহলে এখানে কি লেখা আছে? আয় লেখা আছে না? তাহলে বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত। আয় মানে আমি কি বুঝি? নিট লাভ বুঝি। তাহলে নিট লাভ লিখলাম, লিখে এই বিনিয়োজিত মূলধন নিচে লিখলাম ইন্টু 100। আর এর আগে আমরা যখন নিট লাভ অনুপাত বা মোট লাভ অনুপাত, সেটা কিন্তু আমরা বিক্রয়ের উপর করতেছিলাম, ঠিক আছে? এটা আমরা বিনিয়োজিত মূলধনের উপর করছি। তাহলে এখানে যখন আমরা 100 দিব, আমরা পরীক্ষার সময় অনেক সময় ছাত্রছাত্রীরা প্রায় ভুল করে ফেলি যে আমরা সূত্রগুলোতে কি কখন 1:2 দিব, বা কখন আমরা পার্সেন্টেজ দিব, বা কখন আমরা বার লিখব। যেমন দেখো এখানে আমরা বিনিয়োজিত মূলধনের অনুপাতে কি লিখছি? এখানে আদর্শ মান হচ্ছিল 3 থেকে 5 বার। এখানে কিন্তু বার লিখছি, এখানে কিন্তু পার্সেন্টেজ দিছি দেয় নাই। এখানে 100 গুণ নাই, যখন 100 গুণ থাকবে সেটা পার্সেন্টেজ। যদি সূত্রে আবর্তন কথাটা লেখা থাকে তাহলে সেখানে মনে করবে 100% তোমাকে বার লিখতে হবে। আর এমনি নর্মালি যখন আমরা যেমন শিখলাম যে চলতি অনুপাত বা তড়িৎ অনুপাত, তখন তো আমরা ইস্টু দিয়ে লিখবো, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল করতে হবে। আচ্ছা, এখন দেখো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, এখানে কিন্তু 100 দেওয়া আছে, এই জন্য আমরা কি 10% থেকে 15% উত্তরটা লিখছি। আর এখানে আমরা কি বলছি যে নিট লাভকে বিনিয়োজিত মূলধন দিয়ে ভাগ করলে এবং তারকে 100 দিয়ে গুণ করলে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত পাবো। তাহলে এটা নিয়ে কি কারো কোনো আর সমস্যা আছে? তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এই যে 4টা সূত্র শিখলাম, মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, বিনিয়োজিত মূলধন অনুপাত এবং বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, আমরা যদি একটু সাম আপ করি, সেটা হলো মোট লাভ অনুপাত এবং নিট লাভ অনুপাত। আমরা শিখলাম যে নাম শুনেই আমরা এই সূত্রটা কষ্ট করে মুখস্থ করার দরকার নাই। লাভ যেহেতু বিক্রয়ের সাথে সম্পর্কিত, এই জন্য যখন মোট লাভ লেখা থাকবে তখন মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100। যখন নিট লাভ অনুপাত লেখা থাকবে তখন নিট লাভ ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু 100। এরপর আমাদের যদি বিনিয়োজিত মূলধন অনুপাত বা মূলধন আবর্তন অনুপাত লেখা থাকে, তখন আমরা কী করব যে নিট বিক্রয় ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। আর যদি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত লেখা থাকে, তখন আমরা লিখতেছি নিট লাভ ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইন্টু 100। তোমাদের জন্য আজকের ক্লাস এতটুকুই। তোমরা সবাই মোটিভেটেড থাকবে, পজিটিভ থাকবে, হ্যাপি থাকবে। আজকের ক্লাস তোমাদের জন্য কল্যাণ কামনা করে শেষ করছি। আমি লিমন সরকার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। এই ক্লাস থেকে একটু উপকৃত হলে আমাদের অনুপ্রেরণার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে নোটিফিকেশন বাটনে টিপ দিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে।